আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আজকে হাইপার টেনশন নিয়ে কথা বলবো। হাইপার টেনশন খুব কমন একটা কন্ডিশন আমাদের কমিউনিটিতে, এবং আমাদের পেশেন্টদের হাইপার টেনশন যেরকম ম্যানেজ করতে হয় এবং সেরকম সাথে সাথে আমাদের কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বারদের এবং আত্মীয় স্বজনদের অনেকেরই হাইপার টেনশন থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের বেশ একটা রোল থাকে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে হাইপার টেনশন রিলেটেড অনেক মিথ এবং মিথ্যা প্রচলিত ভুল ধারণা প্রচলিত আছে, এগুলো কিন্তু আমাদেরকে ঠিকঠাক মতো অ্যাড্রেস করতে হবে এবং পেশেন্টকে ওইভাবে কাউন্সেলিং করতে হবে। এই জন্য হাইপারটেনশন সম্পর্কে আমাদের খুব ভালো মতো জানতে হবে। তো হাইপারটেনশন সম্পর্কে জানার আগে প্রথমেই আমরা একটু আমাদের আগের পড়াগুলো একটু রিক্যাপিচুলেট করে নিব। সেটা হচ্ছে ব্লাড প্রেশার মেজার করে কীভাবে। ব্লাড প্রেশার আমরা সবাই মেজার করতে পারি, কিন্তু কয়েকটা জিনিস আমরা ভুলে যাই বা আমরা ইউজুয়ালি প্র্যাকটিস করি না। এই কয়েকটি পয়েন্ট আমি একটু বলবো। সেটা হচ্ছে আমাদের যে মেশিন, অর্থাৎ স্ফিগমোম্যানোমিটার দিয়ে ব্লাড প্রেশার চেক করব, সেই মেশিনটা ঠিক আছে কিনা এটা একটু দেখতে হবে। এটা হচ্ছে স্পেশালি খেয়াল করতে হবে যে স্ফিগমোম্যানোমিটারের যে কাঁটাটা এটা রেস্টিং অবস্থায় জিরোতে আছে কিনা, এটা একটু চেক করে নিব। এবং পেশেন্টের ব্লাড প্রেশার ইউজুয়ালি আমরা সিটিং কন্ডিশনে মাপবো অথবা আমরা শোয়ায়ও মাপতে পারি, কোনো সমস্যা নেই। তবে যদি পেশেন্টের পোস্টারাল হাইপোটেনশন হওয়ার সম্ভাবনা থাকে, কাদের থাকে? যারা হচ্ছে ইলডারলি পেশেন্ট এবং ডায়াবেটিক পেশেন্ট, তাদের পোস্টারাল হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা থাকে। এনাদেরকে বসায় বা শোয়ে মাপার পরে এবং দাঁড় করানোর পরে 2 মিনিট পরে আবার মাপতে হবে। কারণ আমরা জানি ইলডারলি পেশেন্টের পোস্টারাল হাইপারটেনশন থাকতে পারে, এবং যে ডায়াবেটিক পেশেন্ট, এই ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু অটোনমিক নিউরোপ্যাথি থাকে। অটোনমিক নিউরোপ্যাথি থাকে, এনাদের হচ্ছে পোস্টারাল হাইপারটেনশন থাকতে পারে। এবং পেশেন্টের আরেকটা জিনিস, যেটা পেশেন্ট আমাদের কাছে কিন্তু ফুল হাতা শার্ট পরে আসবে, সোয়েটার পরে আসবে, গেঞ্জি পরে আসবে, অনেক কিছু পরে আসবে। যদি টাইট ক্লোথিং থাকে তাহলে কিন্তু তার হচ্ছে ক্লোথটা রিমুভ করতে হবে। আর যদি টাইট না হয়, এমনি যদি একটা কমন শার্ট হয়, গেঞ্জি হয়, যদি টাইট না হয়, আপনি কিন্তু তার উপর দিয়ে ব্লাড প্রেশার চেক করতে পারবেন। এবং আর্মটা হার্ট লেভেলে থাকতে হবে, এটা আমরা সবাই জানি। কাফটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট সাইজ হতে হবে, অর্থাৎ বাচ্চাদের কাফ দিয়ে বড়দের ব্লাড প্রেশার মাপা যাবে না। এবং আমরা যে ডিফ্লেট করব, আমরা তো কাফ ইনফ্লেট করার পরে আস্তে আস্তে ডিফ্লেট করি। এই ডিফ্লেটটা আমরা অনেক সময় খুব দ্রুত করি, দ্রুত করা যাবে না, স্লোলি করতে হবে। 2টা করে দাগ, অর্থাৎ 2 মিলিমিটার অফ মার্কারি করে পার সেকেন্ডে কমাইতে হবে। আর হচ্ছে আমরা তো জানি সাউন্ড অ্যাপেয়ার ডিসঅ্যাপেয়ার যেভাবে করবো ওইভাবে সিস্টোলিক ডায়াস্টোলিক এভাবে মেজার করা। এবং আমরা যদি পেশেন্টের ব্লাড প্রেশার বেশি পাই তাহলে অ্যাটলিস্ট 2বার ব্লাড প্রেশার চেক করতে হবে। একবার ব্লাড প্রেশার বেশি পেলে আমরা তাকে হাইপারটেনসিভ হিসেবে ডায়াগনোসিস করব না, আমরা অ্যাটলিস্ট 2বার ব্লাড প্রেশার চেক করব। এখানে বলা নেই, তবে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে পেশেন্টের হলো রেস্টিং, অর্থাৎ পেশেন্ট গত আধা ঘন্টার মধ্যে কোনো পরিশ্রমের কাজ করেছে কিনা, জোরে হেঁটে আসছে কিনা, সে কোনো স্মোকিং করেছে কিনা, সে কোনো ক্যাফেইন অর্থাৎ চা কফি খেয়েছে কিনা, অথবা তার প্রস্রাবের চাপ আছে কিনা। তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এগুলো যদি থাকে তাহলে কিন্তু পেশেন্টের ব্লাড প্রেশার আমরা নর্মালের চেয়ে বেশি পাবো। তো এই কথাগুলো যদি আমরা একটু মনে রাখি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে ব্লাড প্রেশার মেজার করতে পারবো, এবং সেই অনুযায়ী হাইপারটেনশন কি হাইপারটেনশন না এটা কিন্তু আমরা বলতে পারবো। এবং আমরা যদি এগুলো মিস করি তাহলে কিন্তু আমাদের ডায়াগনোসিস মিস হবে, পেশেন্টের ট্রিটমেন্টটা ঠিকমতো হবে না, এবং পেশেন্ট যেহেতু ঠিকমতো রেসপন্স না করলে আপনারও একটা ভালো লাগবে না অবশ্যই, এবং আপনার রেপুটেশনেরও একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। তো অ্যান্টি হাইপারটেনশনের যে ড্রাগগুলো, অ্যান্টি হাইপারটেনশন যে ড্রাগগুলো আমরা ইউজ করি, এটা আমরা সবাই জানি। আমরা জাস্ট একটু রিক্যাপিচুলেট করবো খুব অল্প সময়ের মধ্যে। সেটা হচ্ছে এসি ইনহিবিটর। আমাদের দেশে র্যামিপ্রিল, ক্যাপ্টোপ্রিল, ইনালাপ্রিল, লিসিনোপ্রিল পাওয়া যায়। র্যামিপ্রিল, র্যামোরিল নামে মোস্ট কমনলি পাওয়া যায়। এআরবি হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার। আমরা হচ্ছে লোসার্টান, ভালসার্টান, অলমিসার্টান এসব নামে পাওয়া যায়। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার খুব কমনলি ইউজ হয় বাংলাদেশে, সেটা হচ্ছে অ্যামলোডিপিন। এবং নিফিডিপিন কিন্তু এখন ব্যবহার হয়। ডিলটায়াজেম, ভেরাপামিল এগুলো ইউজ করা হয় কম্পারেটিভলি কম, তবে অ্যামলোডিপিন এবং নিফিডিপিন এগুলো খুব বেশি ইউজ করা হয়। অ্যামলোডিপিন আমরা জানি 5 থেকে 10 মিলিগ্রাম ডেইলি দেওয়া যায়, নিফিডিপিন 30 থেকে 90 মিলিগ্রাম। এবং ডায়োটিক্স ইউজ করা হয়, আমরা অনেক ডায়োটিক্স ইউজ করতে পারি, ফ্রুসিমাইড ইউজ করতে পারি, বেন্ড্রোফ্লুমিথাইজেড ইউজ করতে পারি, বুমেটেনাইড ইউজ করতে পারি, কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে ইনডেপামাইড। এটা সাধারণত হাইপেন এসআর বা নেট্রিলিক্স এসআর
নেট্রিলিক্স এসআর এসব নামে পাওয়া যায়। আরও কিছু ড্রাগ গ্রামাঞ্চলে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, বিটা ব্লকার, বিটা লক এসব নামে পাওয়া যায়। তো আমরা যে রেজিস্টার্ড ফিজিশিয়ানরা এই ধরনের ড্রাগ কম ইউজ করি, তবে এগুলোও কিন্তু আমরা ইউজ করি। মেটোপ্রোলোল, বিসোপ্রোলোল এগুলো কিন্তু আমরা হরহামেশা ইউজ করি, বিশেষ করে কার্ডিয়াক পেশেন্টদের ক্ষেত্রে। আলফা ব্লকার আমরা ইউজ করতে পারি, ল্যাবেটোলোল আমরা জানি গাইনোকোলজিতে খুব ইউজ হয় অবস্টেট্রিক পেশেন্টদের ব্লাড প্রেশার মেনটেন করার জন্য, এবং আমরা জানি হাইপারটেনসিভ আর্জেন্সি ইমার্জেন্সিতে যখন আইভি ড্রাগ ইউজ করা হয় তখন ল্যাবেটোলোল ইউজ করা হয়, ভেসোডাইলেটর কিছু ড্রাগ ইউজ করা হয়, হাইড্রালাইজেনিস ইউজ করা হয়। তো এই ড্রাগগুলো মোটামুটি আমরা মোস্ট কমনলি ইউজ করি। এটা আলাদা করে মনে রাখার দরকার নেই, আমরা পরবর্তীতে যে কথাগুলো বলবো এগুলোর মধ্যে এই সব কথাগুলো আছে। পরবর্তীতে যদি ডোজ রিলেটেড যদি আপনার কোনো সন্দেহ থাকে তখন এই স্লাইডটা একটু জাস্ট পজ করে দেখে নেবেন। তো এখানে এই স্লাইডটাও নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না, জাস্ট কিছু কন্ট্রাইন্ডিকেশনস এগুলো নিয়ে কথা বলবো। আমরা জানি যে প্রেগনেন্সিতে এসি ইনহিবিটর, এআরবি এগুলো কন্ট্রাইন্ডিকেটেড। যদি পেশেন্টের ইউরিনারি ইনকন্টিনেন্স থাকে তাহলে আলফা ব্লকার দিব না, এবং বিটা ব্লকার হচ্ছে অ্যাজমা সিওপিডিতে না দেওয়ার চেষ্টা করব। তবে এখন আমরা যেসব বিটা ব্লকার ইউজ করি, সিলেক্টিভ, কার্ডিও সিলেক্টিভ, বিসোপ্রোলোল, ন্যাবিভোলোল এগুলো ইউজ করি, এগুলো কিন্তু দেয়া যাবে। এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আমরা সাধারণত হার্ট ফেইলারে দিব না, এবং এভি ব্লক থাকলেও দিব না। আর থাইরয়েড ডায়াবেটিক্স যেহেতু নিজেই গাউট করে, এই জন্য গাউটে দিব না। আমরা একটু কন্ট্রা ইন্ডিকেশনসগুলো একটু একবার চোখ বুলাই নেই। ইন্ডিকেশনসগুলো আমরা পরবর্তীতে স্পেসিফিক ডিজিজ ধরে ধরে আমরা যখন পড়বো তখন এই ছকটা খুব বেশি লাগবে না, তবে কন্ট্রা ইন্ডিকেশনসটা একটু ভালো মতো একটু জাস্ট খেয়াল করে রাখবো। আচ্ছা, ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশন। আমরা ম্যানেজমেন্ট হাইপারটেনশনের আগে যে বেসিক কথাবার্তা এগুলো মোটামুটি জানলাম। এখন পেশেন্ট আমাদের ওরিয়েন্টেড কীভাবে ডিল করবো এটা নিয়ে একটু কথা বলবো। পেশেন্ট কী নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে, ইউজুয়ালি অ্যাসিমটোমেটিক থাকে এবং রুটিন এক্সামিনেশন অন্য কোনো ডিজিজ নিয়ে আসছে। একটা ব্লাড প্রেশার চেক করার সময় দেখা যায় তার ব্লাড প্রেশার বেশি। নন স্পেসিফিক কিছু সিমটম নিয়ে আসতে পারে, যেমন ফ্যাটিক, হেডেক, এপিস্টেক্সিস এগুলো নিয়ে আসতে পারে, অথবা সিমটমস অফ সেকেন্ডারি কজ। আমরা জানি হাইপারটেনশনের 90% বা 95% কেসে কোনো কজ পাওয়া যায় না, এগুলো হচ্ছে প্রাইমারি বা এসেনশিয়াল হাইপারটেনশন। কিন্তু অল্প কিছু ক্ষেত্রে হাইপারটেনশনের সেকেন্ডারি কজ পাওয়া যায়, ম্যাক্সিমামই হচ্ছে রেনাল এবং এন্ডোক্রাইন কজ। যদি পেশেন্টের ফিওক্রোমোসাইটোমা থাকে তাহলে প্যারোক্সিজমাল হেডেক থাকে, পালপিটেশন থাকে, সুয়েটিং থাকে। এবং আমরা জানি যে ফিওক্রোমোসাইটোমা হচ্ছে ক্যাটেকোলামিন সিক্রেটিং অ্যাড্রেনাল গ্ল্যান্ডের একটি টিউমার, অর্থাৎ ক্যাটেকোলামিন যখন বেশি হবে তাহলে পেশেন্টের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেশি হবে, এই জন্য পেশেন্টের হচ্ছে পালপিটেশন হয়, সুইটিং হয় এবং প্যারোক্সিজমাল হেডেক হয়। আমরা জানি যে পাফি ফেস, হাস্কি ভয়েস এগুলো আমরা পাই হচ্ছে হাইপোথাইরয়েডিজমে। আমরা জানি হাইপোথাইরয়েডিজমের পেশেন্টের কিন্তু হাইপারটেনশন থাকে, এগুলো কমনলি কিন্তু আমরা পাই। এবং এই যে হাইপারটেনশনটির কিন্তু অনেকগুলো কমপ্লিকেশনস আছে, এই কমপ্লিকেশনস নিয়েও আমাদের কাছে আসতে পারে। যেমন ইস্কেমিক হার্ট ডিজিজের পেশেন্ট অ্যানজাইনা এবং ব্রেথলেসনেস নিয়ে আমাদের কাছে আসবে। ড্রাগ হিস্ট্রি আমরা নিব। ড্রাগ হিস্ট্রি আমরা খুব বেশি পজিটিভ পাই না, তবে কিছু ড্রাগ হিস্ট্রি নিতে হবে, যেমন স্টেরয়েড খায় কিনা সে, ওসিপি খায় কিনা, এনএসএইডস খায় কিনা, এগুলো একটু মাথায় রাখতে হবে। এবং পার্সোনাল হিস্ট্রিতে আমরা স্মোকিং এবং অ্যালকোহল ইনটেকের হিস্ট্রি নিব, কারণ এগুলো সিসেশন করার দরকার হবে, তাছাড়া কিন্তু হাইপারটেনশন কন্ট্রোল হবে না। তো পেশেন্টের যখন আমরা হিস্ট্রি নিতে থাকবো তখন আমরা এই চিফ কমপ্লেইন যেগুলো বললাম এগুলো খেয়াল রাখবো, ড্রাগ হিস্ট্রি খেয়াল রাখবো, পার্সোনাল হিস্ট্রি খেয়াল রাখবো। এরপরে কিন্তু আমরা পেশেন্টের এক্সামিনেশন করবো। এক্সামিনেশনে কী করবো? পালস দেখবো, বিপি দেখবো, ইডেমা আছে কি না। কেন ইডেমা দেখবো? কারণ আমরা জানি সিকেডিতে হাইপারটেনশন থাকে, এখানে থাকে হলো অ্যানিমিয়া, হাইপারটেনশন প্লাস ইডেমা। তারপরে হাইপোথাইরয়েডিজমের পেশেন্টের কিন্তু ইডেমা থাকতে পারে, হাইপোথাইরয়েডিজমের পেশেন্টের ইডেমা থাকতে পারে। এই যে অ্যানিমিয়া বলছি, সিকেডির পেশেন্টের অ্যানিমিয়া থাকতে পারে, হাইপোথাইরয়েডিজমের পেশেন্টও কিন্তু অ্যানিমিয়া থাকতে পারে। ক্রেবস দেখব, কারণ হাইপারটেনসিভ যদি হার্ট ফেলার অনেক বেশি ব্লাড প্রেশার বেশি হয় তার কিন্তু হার্ট ফেলার হলে কিন্তু তা আমরা বাইলেটারাল ব্যাজাল ক্রিপিটেশন পাবো। এবং অ্যাপেক্স বিট দেখবো। অ্যাপেক্স বিট কেন দেখবো? অ্যাপেক্স বিট দেখবো হচ্ছে কারণ পেশেন্টের যখন হাইপারটেনশন থাকে আমরা জানি তখন কিন্তু লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, অর্থাৎ সিস্টেমিক ব্লাড প্রেশার যখন বেশি তখন লেফট ভেন্ট্রিকলকে এই প্রেশার এগেইনস্টে যে ব্লাডটা পাম্প করতে হয়, যখন বেশি প্রেশার এগেইনস্টে যে পাম্প করতে হয় তখন কিন্তু তার ওয়ার্কলোড অনেক বেড়ে যায়। তখন যেহেতু তার ওয়ার্কলোড বেড়ে যায় তখন কিন্তু তার হাইপারট্রফি হয়, এটা আমরা জানি। এই জন্য হাইপারটেনশন পেশেন্ট যখন আমরা সাসপেক্ট করব বা মেপে পাবো তখন কিন্তু অ্যাপেক্স বিটটা দেখে নিব। ইনভেস্টিগেশন কী কী করতে দিব এটা কিন্তু আমাদের জানা থাকা উচিত
যে হাইপার টেনশনের পেশেন্ট প্রথম যখন ডায়াগনোসিস হবে তখন কিন্তু এই ইনভেস্টিগেশনগুলো আমাদের করতে হবে। এগুলো প্রাইমারি ইনভেস্টিগেশন, ক্রিয়েটিনিনটা করতে হবে এবং ইউরিয়া করতে হবে। কারণ আমরা জানি আমাদের দেশে সেকেন্ডারি যে হাইপার টেনশন, এসেনশিয়াল হাইপার টেনশন মানে তো কোনো কারণ নাই, কারণ ছাড়া হাইপার টেনশন বাদে কারণ সহ যে হাইপার টেনশনগুলো তার মধ্যে মোস্ট কমন কজ হচ্ছে রেনাল কজ। এই জন্য আমাদের ক্রিয়েটিনিন এবং ব্লাড ইউরিয়া অর্থাৎ রেনাল ফাংশন টেস্টটা করতে হবে, সিরাম ইলেকট্রোলাইট করতে হবে, ব্লাড সুগার করতে হবে, ফাস্টিং লিপিড প্রোফাইল করতে হবে। কারণ এগুলো এক একটা আলাদা করে আমাদের কার্ডিওভাস্কুলার এবং অন্যান্য রিস্ক ফ্যাক্টর, যেহেতু হাইপারটেনশন নিজে একটা রিস্ক ফ্যাক্টর, এগুলো থাকলে অ্যাড্রেস করতে হবে এবং ট্রিটমেন্ট করতে হবে। থাইরয়েড ফাংশন টেস্ট করতে হবে, কারণ আমরা জানি হাইপোথাইরয়েডিজমের পেশেন্টের হাইপারটেনশন থাকে। ইসিজি করতে হবে। ইসিজি কেন ইসিজি করবো আমরা? কারণ ওই যে আমরা একটু আগে বললাম লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে পারে অথবা আইএসডি থাকতে পারে। যদি থাকে এগুলোর অ্যাড্রেস করতে হবে এবং ট্রিটমেন্ট করতে হবে এবং ইউরিন আরই করতে হবে। ইউরিনারিতে আমরা কি দেখবো? আমরা প্রোটিন ইউরিয়া আছে কিনা দেখবো, কারণ পেশেন্টের কি সিকেডি হইলো কিনা, এই জন্য আমাদের এই জিনিসগুলো দেখতে হবে। তো ইনভেস্টিগেশন মোটামুটি আমরা বুঝলাম। এখন আমরা ট্রিটমেন্ট করব। ট্রিটমেন্টের শুরুতে আমি যেটা বলবো সেটা হচ্ছে, অনেকেই অনেক কথা বলবে, আমরা খুব সহজ যে প্রোটোকল অ্যাকর্ডিং টু ডেভিডসন সেটাই মনে রাখবো এবং এটাই প্র্যাকটিস করব। অনেক গাইডলাইন আছে, অনেক রকম কথাবার্তা আছে। আমরা যারা জুনিয়র ডক্টর বা জিপি প্র্যাকটিস করবো আমাদের এত কিছু জানার দরকার নাই। আমরা অল্প জানবো এবং অল্প যেটা জানবো ওইটাই খুব ভালোভাবে প্র্যাকটিস করব। তাহলে আমাদের পেশেন্টের আউটকামও ভালো হবে, আমাদের নিজেদেরও ভালো লাগবে এবং আপনি যে কোনো সময় একটা রেফারেন্স দিতে পারবেন। কেউ আপনাকে যদি কোশ্চেন করে বা কোনো কারণে আপনি কোশ্চেনের সম্মুখীন হন, আপনি এটা কোথায় পেয়েছেন, কেন দিলেন, এটা আপনি অবশ্যই একটা রেফারেন্স দিতে পারবেন। তো জগা খিচুড়ি না বানিয়ে আমরা জাস্ট ডেভিডসনের যেটা এটা ফলো করবো এবং এটা সবচেয়ে সহজ। যত গাইডলাইন যা কিছু আছে তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে ডেভিডসনের যে গাইডলাইনটা দেয়া এটা। আচ্ছা, এখানে আমরা খালি দেখব পেশেন্টের যখন প্রথম হাইপারটেনশন ডায়াগনোসিস করছি তার এজ দেখব, 55 বছরের কম নাকি 55 বছরের বেশি। যদি 55 বছরের কম হয় তাহলে আমরা শুরু করব এ দিয়ে। এ মানে হচ্ছে এসিই ইনহিবিটর আর হচ্ছে ARB মানে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার। আর যদি 55 বছরের বেশি হয় তাহলে শুরু করব বি দিয়ে। বি হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সরি এটা হলো সি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। সিসিবি, এ এবং সি। তাহলে 55 বছরের কম যদি হয় তাহলে আমরা এসি ইনহিবিটর অথবা ARB দিয়ে শুরু করব। আমরা একটু আগে এসি ইনহিবিটর এবং ARB কারা তাদেরকে জেনে আসছি, যেমন লোসারটান, ভালসারটান, র্যামিপ্রিল এগুলা। তো আমরা সাধারণত কমনলি লোসারটান দিয়ে শুরু করি। লোসারটান হচ্ছে অ্যাঞ্জিলক, লোসারভা, লোসা অনেক নামে পাওয়া যায়। এই ওষুধটা আমরা 25 মিলিগ্রাম দিয়ে শুরু করব। যদি বিপি একটু বেশি হয় তাহলে কিন্তু আমরা 50 মিলিগ্রাম দিয়ে শুরু করতে পারবো। এই ড্রাগগুলো সাধারণত রাতের বেলা দেয় সবাই, কিন্তু এটা সকালবেলা দেয়া ভালো। আমাদের অ্যাকর্ডিং টু বুকস এটা সকালবেলা দিতে বলে, কারণ রাতের বেলা ঘুমানোর মধ্যে তার ব্লাড প্রেশার বাড়ার সম্ভাবনা কম, বাড়লে বিভিন্ন স্ট্রেস বা বিভিন্ন কন্ডিশনে দিনের বেলায় বাড়বে, এই জন্য সকালবেলা দেয়াই ভালো। এবং যদি পেশেন্টের বয়স 55-র বেশি হয় তাহলে শুরু করব সি দিয়ে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অনেকগুলো আছে, অ্যামলোডিপিন, নিফিডিপিন, ডিলটায়াজেম, ভেরাপামিন, অনেকগুলো আছে, কিন্তু আমরা কস্ট ইফেক্টিভ এবং সবচেয়ে অ্যাভাইলেবল এরকম একটা ড্রাগ দিয়ে শুরু করব, সেটা হচ্ছে অ্যামলোডিপিন। অ্যামলোডিপিন আমরা কি করব? 5 মিলিগ্রাম দিয়ে শুরু করব, সকালবেলা দেব, চলবে। তো এই দুইটা ড্রাগ যখন প্রেসক্রাইব করবো কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এই যে এসি ইনহিবিটর এবং ARB, এটা কিন্তু ফার্স্ট ডোজ হাইপোটেনশন করতে পারে। ফার্স্ট ডোজ হাইপোটেনশন মানে প্রথম ডোজ খাওয়ার পরে তার একটু মাথা ব্যথা ঘুরাইতে পারে। এটা সাধারণত হয় না, বই পুস্তকে লেখা আছে, কিন্তু আমার প্র্যাকটিক্যাল লাইফে বা আমার আশেপাশে কারো কাছে শুনি নাই যে এরকম হয়েছে। এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। এবং এটার আইডিয়ালি যখন আপনি এসি ইনহিবিটর অথবা ARB আপনি যখন প্রেসক্রাইব করবেন তখন 1 থেকে 2 সপ্তাহ পরে তার রেনাল ফাংশন টেস্টটা আবার করা দরকার, অর্থাৎ ক্রিয়েটিনিন এবং সিরাম ইলেকট্রোলাইট এটা করা উচিত। যদি ক্রিয়েটিনিন বাড়ে অর্থাৎ তাহলে আমাদের একটু খেয়াল রাখতে হবে। যদি 30%-এর বেশি বাড়ে তাহলে কিন্তু আমরা এই ড্রাগটা অফ করতে হবে। আর যদি 30%-এর বেশি না বাড়ে তাহলে কিন্তু এই ড্রাগটা চলবে। ইনিশিয়ালি এটা হাইপার ক্যালেমিয়াও করতে পারে, এবং হাইপার ক্যালেমিয়া যদি করে তাহলেও এই ড্রাগ অফ করার দরকার নাই। হাইপার ক্যালেমিয়ার যে ম্যানেজমেন্ট এইটা যদি আমরা দিয়ে কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু ড্রাগ এটা চলবে।
এটা হচ্ছে এসি ইনহিবিটর এবং এআরবি। তাহলে কি দাঁড়ালো, আমরা সহজে যদি বলি লোসার্টান পটাশিয়াম সকালবেলা দিব, আমরা 1 থেকে 2 সপ্তাহ পরে ক্রিয়েটিনিন এবং ইলেকট্রোলাইট আবার চেক করতে বলবো, এবং যদি ক্রিয়েটিনিন 30%-এর বেশি বাড়ে তাহলে আমরা এই ড্রাগ অফ করব, আর যদি ক্রিয়েটিনিন 30%-এর কম বাড়ে অথবা স্বাভাবিক থাকে তাহলে আমরা কোনো চেঞ্জ করব না। এবং যদি হাইপার ক্যালেমিয়া হয়, পটাশিয়াম বাড়ে, তাহলে পটাশিয়ামের বাড়লে যে ম্যানেজমেন্টগুলো এগুলো আমরা দিব, এবং তাতে যদি পটাশিয়াম কন্ট্রোল না করে যে তখন বন্ধ করবো, না হলে বন্ধ করবো না। সাধারণত এগুলো কিচ্ছু হয় না, মানে বই পুস্তকে লেখা আছে কিন্তু প্র্যাকটিক্যালি খুব বেশি দেখার সুযোগও নাই এবং দেখা হয় না, খুব বেশি সমস্যা হয় না। এটা নিয়ে আপনার টেনশন করার কারণ নাই, আমি বলে দিলাম কারণ এগুলো যেন আপনার মাথায় থাকে। একটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এটা হচ্ছে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এটা পেডালিডেমা করতে পারে, অর্থাৎ এই ড্রাগ খাওয়ার পরে পেশেন্টের কিছুদিনের মধ্যে পায়ে পানি আসতে পারে। তাহলে রোগীকে বলে দিতে হবে এই ড্রাগ, এটা খুব ভালো ওষুধ, এটা আপনার ব্লাড প্রেশার অনেক কম হবে, এটা অনেক কম দাম, এটা হচ্ছে কোনো কোনো মানুষের একটু কম সহ্য হয় বলতে পায়ে একটু ইডেমা হয়, পানি আসে, এটা নিয়ে আপনি কোনো ভয় পাবেন না, এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই। রোগীকে বলে দিলে রোগী আর ঝামেলা করবে না, এবং পরবর্তীতে যদি ইডেমা নিয়ে আসে তাহলে সেই ছোট্ট একটা ফ্রুসিমাইড বা স্পাইনোলেক্ট্রোর কম্বিনেশন একটা 7 দিনের জন্য দিয়ে দিলে সাধারণত রিজলভ হয়ে যায়, এবং তারপরেও যদি রিজলভ না হয়ে বারবার হইতে থাকে তখন আপনি ড্রাগ চেঞ্জ করার চেষ্টা করবেন। এই হচ্ছে মোটামুটি আমাদের স্টেপ 1। আমরা এই স্টেপের মধ্যে কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম পেশেন্টের ম্যানেজমেন্ট করতে পারবো। এরপরে আপনি 2 সপ্তাহ পরে তো অবশ্যই তাকে ফলো আপে আসতে বলবেন। ফলো আপে এসে তখন দেখলেন আপনার ব্লাড প্রেশার কমেছে কিন্তু আপনার ডিজায়ার্ড যে ব্লাড প্রেশার সেটা এখনও হয় নাই। তাহলে কি করবো, তখন আমরা ডোজ বাড়াবো, 25 থেকে 50 করতে পারবো, 100 করতে পারবো, এখানে 5 থেকে 10 করতে পারবো, আমরা ডোজ বাড়াবো। ডোজ বাড়ানোর পরে আমরা 2 সপ্তাহ পরে আবার চেক করব, তাহলে তার ব্লাড প্রেশার কন্ট্রোলে আসলো কি আসলো না। যদি কন্ট্রোলে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি কন্ট্রোলে না আসে তাহলে কি করব। তাহলে আমরা যেটা করব, আমরা হচ্ছে ম্যাক্সিমাম ডোজ পর্যন্ত যাব, ম্যাক্সিমাম টলারেবল ডোজ পর্যন্ত যাব। তাহলে যদি তাতে কন্ট্রোল না হয় তাহলে আগে আমরা যাকে এ দিয়েছিলাম তার সাথে আমরা সি যোগ করব, অর্থাৎ এসি ইনহিবিটর এবং এআরবি দিয়েছিলাম তাদের সাথে আমি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যোগ করব, আর যাদেরকে আমি সি দিয়েছিলাম অর্থাৎ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়েছিলাম তাদের সাথে আমি এ যোগ করব, অর্থাৎ এসি ইনহিবিটর বা এআরবি সাথে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এটা। তাহলে আগে ধরেন আমরা হচ্ছে অ্যামলোডিপিন দিয়েছিলাম, তার সাথে এখন অলমিসার্টান যোগ করলাম। আগে যাদেরকে অলমিসার্টান দিয়েছিলাম তাদেরকে আমরা অ্যামলোডিপিন দিয়ে যোগ করলাম। এটা দিয়ে আমরা এখন ট্রাই করব। যেমন ধরেন এটা বাইজোরান না অরবাপিন অনেক নামে পাওয়া যায়, 520 দিয়ে। 520 দিয়ে যদি কন্ট্রোল না হয় তাহলে আমরা 540 দিব, এর মধ্যে সাধারণত কন্ট্রোল হয়ে যাবে। আর যদি কন্ট্রোল না হয় তাহলে কি করব, তখন আমরা স্টেপ 3-তে যাব। স্টেপ 3-তে কি করব, আমরা এসি ইনহিবিটর অথবা এআরবি সাথে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কিন্তু এখানে আমরা দিচ্ছি 2টা ড্রাগ। এবার যদি কন্ট্রোল না হয় তাহলে কি হবে, এ প্লাস সি প্লাস ডি, এখানে ডি মানে হচ্ছে ডাইউরেটিক্স। তাহলে আমরা আগের ট্রিটমেন্টের সাথে একটা ডাইউরেটিক্স যোগ করবো, তার মানে কিন্তু আমরা এখানে 3টা ড্রাগ দিচ্ছি। এখানে আমরা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে অ্যামলোডিপিন, সাথে হচ্ছে এটা এ, আর এটা হচ্ছে ডাইউরেটিক্স, এই 3টা আপনি যে কোনো কম্বিনেশনে দিতে পারেন। আমরা জানি এই 2টা একসাথে এসি ইনহিবিটর এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার একসাথে কম্বিনেশন হিসেবে পাওয়া যায় এবং ডাইউরেটিক্স আলাদা পাওয়া যায়। আপনি যে কোনোভাবে এই 3টা ড্রাগ কম্বিনেশনে দিতে পারবেন। তাহলে কি হলো, যদি আমরা সামারি করি তাহলে 55 বছরের কম যাদের তাদেরকে আমরা এসি ইনহিবিটর এআরবি দিয়ে শুরু করব, যাদের 55 বছরের বেশি বয়স তাদেরকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে শুরু করব, এবং কন্ট্রোল না হলে আমরা ম্যাক্সিমাম ডোজ টলারেবল ডোজ পর্যন্ত যাব। এরপরে যদি কন্ট্রোল না হয় আগে যাদেরকে আমরা এসি ইনহিবিটর অথবা এআরবি দিয়েছিলাম তাদেরকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যোগ করব, যাদের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়েছিলাম তাদেরকে এসি ইনহিবিটর অথবা এআরবি দিব, এবং এরপরেও যদি কন্ট্রোল না হয় তাহলে আমরা কিন্তু তাদের সাথে একটা ডাইউরেটিক্স যোগ করব। এই হচ্ছে মোটামুটি আমাদের লেভেলের ট্রিটমেন্ট। এরপরেও যদি কন্ট্রোল না হয় তাহলে আমরা রেফার টু স্পেশালিস্ট, আমরা রেফার টু স্পেশালিস্টের কাছে রেফার করব। কার কাছে রেফার করব, কোন স্পেশালিস্টের কাছে? হয় আমরা ইন্টার্নিস্টের কাছে রেফার করব, ইন্টার্নিস্ট অর্থাৎ ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট অথবা নেফ্রোলজিস্ট। আচ্ছা, পেশেন্টকে কি অ্যাডভাইস দিব, এটা খুবই ইম্পর্টেন্ট। পেশেন্টকে যেটা অ্যাডভাইস দিতে হবে সেটা হচ্ছে পেশেন্টের যদি ওবেজ হয় তাহলে ওয়েট কমাইতে, তার বিএমআই হতে হবে 18.5 থেকে 22.9। আমরা জানি এশিয়ানদের নর্মাল বিএমআই হচ্ছে 21 থেকে 23, অর্থাৎ 23-এর নিচে থাকতে হবে তার বিএমআই। ওয়েট কমাইতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, সে প্রত্যেক দিন 30 মিনিট করে হাঁটবে, এমনভাবে হাঁটবে যেন তার বুক ধরফর করে এরকম একটা ইন্টেন্সিটিতে হাঁটবে, এবং সপ্তাহে মিনিমাম 5 দিন অর্থাৎ 150 মিনিট।
এবং পেশেন্টের যদি স্মোকিং করে স্মোকিং কোয়াইট করতে হবে, অ্যালকোহল ইনটেক কমাইতে হবে এবং রেস্ট্রিক্টিং সল্ট ইনটেক। এখানে রোগীরা যেটা ভুল বোঝে বা আমরা অনেক সময় বুঝি না, সেটা হচ্ছে বলা হয় পাতে লবণ খাবেন না, এক্সট্রা লবণ খাবেন না। আপনি যদি পাতে লবণ না খেয়ে ওই লবণটা তরকারিতে দেন তাহলে কিন্তু লাভ নেই। এখানে হচ্ছে লেস দেন 6 গ্রাম পার ডে লবণ খাইতে হবে। এটা কিভাবে হিসাব করবে? এটা হিসাব করবে হচ্ছে আমরা রোগীদেরকে বলে দিব আপনার ফ্যামিলিতে যতজন মানুষ আছে, ধরেন 10 জন মানুষ আছে, তাহলে 10 চামচ লবণ সারাদিনে ইউজ করতে পারবে, এর বেশি ইউজ করতে পারবে না। যদি 5 জন মানুষ থাকে তাহলে বলতে হবে আপনি সারাদিনে 5 চামচ লবণ ইউজ করতে পারবেন। 5 চামচ লবণ মানে কিন্তু ভাতের চামচ দিয়ে যে লবণ মাপলে কিন্তু হবে না। এটা যে টি স্পুন, যেটা চা চামচ যেটা বলে, এইটার হচ্ছে 5 চামচ, অর্থাৎ প্রত্যেক মানুষের জন্য সারাদিনে বরাদ্দ 1 চামচ। এটা হচ্ছে সে তরকারিতে খাক, সে ভর্তায় খাক, যে কাঁচা খাক, ভেজে খাক, যেভাবেই খাক, সে 1 চামচের বেশি লবণ খেতে পারবে না। এবং ডায়েটের ক্ষেত্রে যেটা বলতে হবে সেটা হচ্ছে ফ্রেশ ফ্রুইট এবং ভেজিটেবলস খাবে। অয়েলি ফিশ এবং যেগুলো স্যাচুরেটেড ফ্যাট থাকে এগুলো আমরা অ্যাভয়েড করতে বলবো, অর্থাৎ ভাজা পোড়া তৈলাক্ত খাবার খাবে না। সে হচ্ছে ফ্রেশ ফ্রুট এবং ভেজিটেবলস, এই খাবারগুলো বেশি বেশি খাবে। তাহলে কি বলবো? যদি অবেস থাকে তাহলে ওয়েট কমাইতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, তাহলে প্রত্যেক দিন প্রায় 30 মিনিট জোরে জোরে হাঁটতে হবে, যেন বুক ধরফর করে, এইভাবে বলে দিব। যদি সে স্মোক করে স্মোকিং বন্ধ করতে হবে, অ্যালকোহল ইনটেক রিডিউস করতে হবে এবং সে লবণ খাবে হচ্ছে দৈনিক 1 চামচের বেশি খাইতে পারবে না টোটাল, সে ইন এনি ফর্ম, তরকারিতে হোক, ভেজে হোক, সে ভর্তার সাথে হোক, যেভাবেই হোক। এবং ডায়েটের ক্ষেত্রে সে হচ্ছে ফ্রেশ ফ্রুট এবং ভেজিটেবলস খাবে এবং তৈলাক্ত ভাজা পোড়া খাবার একদম খাবে না। তো এখন মোটামুটি আমরা হাইপারটেনশন ম্যানেজ করতে পারবো আশা করি। যে অ্যাজ ইউজুয়াল যে পেশেন্টগুলো আমাদের কাছে আসবে, এই পেশেন্টের কিন্তু হাইপারটেনশন ম্যানেজ করতে আমাদের কখনো আর সমস্যা হওয়ার কথা না। তো আমরা এখন স্পেশাল কিছু সিচুয়েশনে হাইপারটেনশন কীভাবে ম্যানেজ করবো এটা শিখব। এই সব পেশেন্ট কিন্তু আমাদের কাছে আসবে, এটা আমাদের জানা থাকতে হবে। হাইপারটেনশনের পেশেন্টের যদি হার্ট ফেইলার থাকে তাহলে আমরা তাকে কিভাবে ম্যানেজ করব। হার্ট ফেইলারের যদি পেশেন্ট থাকে আমরা চেষ্টা করব তাকে 3টা ড্রাগের কম্বিনেশন দেওয়া, একটা এআরবি, একটা ডায়ুরেটিক্স, একটা হচ্ছে বিটা ব্লকার। এআরবি দিব কারণ জানি কার্ডিয়াক রিমডেলিং প্রিভেন্ট করার জন্য, ডায়ুরেটিক্স দিব হচ্ছে ওয়ার্কলোড কমানোর জন্য মায়োসাইটের, এবং বিটা ব্লকার দিব যেন তার অ্যারিথমিয়া ডেভেলপ না করে। এবং সবগুলোর কম্বিনেশনে কিন্তু আমরা ব্লাড প্রেশারটাও কমাতে পারছি। আমরা বিভিন্নভাবে দিতে পারি, এটা একটা খুব সহজ একটা কম্বিনেশন, হাইড্রোক্লোরোথাইয়াজাইড এবং অলমিসার্টানের কম্বিনেশন, এবং সাথে একটা বিটা ব্লকার কার্ভিডোলল বা অন্য কোনোটাও দিতে পারি। সাধারণত হার্ট ফেলার থাকলে বিটা ব্লকারদের মধ্যে আমরা কার্ভিডোললটাই বেশি চুজ করি। আপনি বিভিন্নভাবে দেখতে পারেন, তবে আমি একটা সহজ কম্বিনেশন তৈরি করেছি, আপনি চাইলে এটাও ফলো করতে পারেন, অথবা আপনার বানানো যে কোনো ফর্মুলা ফলো করতে পারেন, তবে এইটা আপনাকে ফলো করতে হবে, এআরবি, ডায়ুরেটিক্স এবং বিটা ব্লকার। হাইপারটেনশনের পেশেন্টের যদি অ্যানজাইনা থাকে তাহলে বিটা ব্লকার অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে হবে। এবং এখানে একটা কথা মনে রাখতে হবে, বিটা ব্লকার এবং রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার একসাথে দেয়া যাবে না। রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কোনগুলো? ডিলটাইজেম, ভেরাপামিল, এগুলো সাধারণত দেওয়া যাবে, এগুলো সাধারণত আমরা দেও না। আমরা সাধারণত অ্যামলোডিপিন দেই, এটা রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার না, এটা একটু মাথায় রাখবেন। আরেকটা হচ্ছে খুব কমনলি আসবে, এটা হাইপারটেনশন উইথ ডায়াবেটিস মেলাইটাস। হাইপারটেনশন এবং ডায়াবেটিস মেলাইটাস যদি একই সাথে পেশেন্টের থাকে তাহলে তার চয়েস অফ অ্যান্টিবায়োটিক হচ্ছে অ্যান্টিহাইপারটেনসিভ হচ্ছে ইসি ইনহিবিটর অথবা এআরবি। কারণ আমরা জানি ডায়াবেটিক পেশেন্টদের ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ডেভেলপ করে এবং এখানে ঝামেলা হলো সেটা হচ্ছে প্রোটিনিউরিয়া হয়। তো আমরা জানি এসি ইনহিবিটর এবং এআরবি এই প্রোটিনিউরিয়াটা কমায়, এই জন্য আমাদের চয়েস অফ অ্যান্টিহাইপারটেনসিভ এসি ইনহিবিটর এবং এআরবি। আমরা এসি ইনহিবিটর এবং এআরবি দিয়ে শুরু করব, তাহলে তার হাইপারটেনশন কন্ট্রোল নাও হতে পারে। তখন আমরা এই ওষুধের সাথে আরেকটা ওষুধ যোগ করব, যে কোনোটাই যোগ করতে পারি, কিন্তু এটা যেন অবশ্যই থাকে, এসি ইনহিবিটর অথবা এআরবি। এটাই হচ্ছে মেসেজ। এবং হাইপারটেনশনের পেশেন্ট যদি আমরা সিকেডি পেশেন্ট পাই তাহলে কিন্তু তার চয়েস অফ অ্যান্টিহাইপারটেনসিভ হচ্ছে এসি ইনহিবিটর অথবা এআরবি। তো এখানে অনেকেই বলবে ক্রিয়েটিনিন বেশি থাকলে এসি ইনহিবিটর বা এআরবি দেওয়া যাবে না, এটা ঠিক না। কিডিগো গাইডলাইন, যেটা লেটেস্ট গাইডলাইন, সেটাতেও বলছে, ডেভিডসনও বলছে যে অবশ্যই এসি ইনহিবিটর অথবা এআরবি দিয়ে শুরু করতে হবে, ক্রিয়েটিনিন 2, 3, 4 যাই থাকুক।
তবে এই যে আমরা একটু আগেই বলছিলাম এসি ইনহিবিটর অথবা এআরবি দেওয়ার পরে যদি তার রেনাল ফাংশন ডিটোরিয়েট করে, অর্থাৎ ক্রিয়েটিনিন 30%-এর বেশি বাড়ে, তাহলে কিন্তু তখন অফ করতে হবে, না হলে এটাই চলবে। এই যে আমরা বলছি ফলো আপ আফটার 1 উইক, সিরাম ক্রিয়েটিনিন ইজিএফআর করতে পারলে করব, সব জায়গায় পাওয়া যায় না। আরেকটা হচ্ছে ইলেকট্রোলাইট, যেখানে হাইপার ক্যালেমিয়া পাওয়া যেতে পারে। এটা যদি মোর দ্যান 30% বাড়ে তাহলে অফ করতে হবে, এবং হাইপার ক্যালেমিয়া যদি হয় এবং সেটা মেডিকেলি ম্যানেজমেন্ট না করা যায় তাহলে কিন্তু বন্ধ করতে হবে, না হলে চলবে। যদি হাইপারটেনশনের পেশেন্টের বিপিএইচ থাকে তাহলে প্রাজোসিন দিব আমরা, এবং পেশেন্টের যদি হাইপারটেনশনের সাথে অ্যাজমা থাকে অর্থাৎ ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে তাহলে আমরা চেষ্টা করব বিটা ব্লকার না দেওয়ার। আমরা কি দিব? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারবো, এসি ইনহিবিটর, এআরবি সবই দিতে পারবো মোটামুটি। তবে এই যে কার্ডিও সিলেক্টিভ বা হাইলি সিলেক্টিভ যে বিটা ব্লকারগুলো, বিসোপ্রোল, মেটোপ্রোল, এগুলো কিন্তু দেয়া যায়, খুব বেশি সমস্যা হয় না। এবার হাইপারটেনশনের পেশেন্ট যদি প্রেগনেন্ট হয় তাহলে কি করব? হাইপারটেনশনের প্রেগনেন্ট হলে প্রথম চয়েস হচ্ছে ল্যাবেটোলল। আমরা প্রথমে ল্যাবেটোলল দিয়ে শুরু করব। ল্যাবেটোলল দিয়ে কন্ট্রোল না হলে তখন আমরা পরবর্তী অনেকগুলো কিন্তু ড্রাগ আছে, যে আলফা মিথাইল ডোপা সারডোপা নামে আমরা দিই, ল্যাবেটোলল, ল্যাবেটা নামে দিই, নিফিডিপিন আছে, এগুলো ড্রাগ কিন্তু আমরা ইউজ করতে পারবো। সাধারণত ল্যাবেটোলল দিয়েই শুরু করব। যদি হাইপারটেনসিভ পেশেন্ট যদি পোস্ট এমআই হয়, অর্থাৎ পেশেন্টের এমআই হয়েছে এরকম পেশেন্ট যদি হাইপারটেনসিভ হয় তাহলে কিন্তু আমরা এসি ইনহিবিটর, এআরবি বা বিটা ব্লকার এগুলো দিব। পেশেন্টের হচ্ছে যদি স্ট্রোক থাকে তাহলে এসি ইনহিবিটর এবং এআরবি, এবং যদি আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন থাকে, আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশনের অর্থ হচ্ছে যখন ব্লাড প্রেশারের শুধুমাত্র সিস্টোলিক অংশটুকু 160-র বেশি কিন্তু ডায়াস্টোলিক ব্লাড প্রেশার নর্মাল, তখন আমাদের ক্ষেত্রে কি ট্রিটমেন্ট দিব? আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন এর ক্ষেত্রে আমরা অনেক কিছু দিতে পারি। আমরা কমনলি যেটা দিলে আমাদের আউটকামটা ভালো হয় সেটা হচ্ছে থায়াজাইড ডায়োটিক্স, যেমন ইনডেপামাইড, নেট্রিলিক্স এসআর বা হাইপেনিসার নামে পাওয়া যায়, এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অ্যামলোডিপিন, এটা আপনি দিতে পারেন, তাহলে পেশেন্টের ব্লাড প্রেশার ভালো কন্ট্রোল হবে। এই হচ্ছে আমাদের স্পেশাল কন্ডিশনে হাইপারটেনশন ম্যানেজমেন্ট নিয়ে কথাবার্তা। এরপরে কিছু জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে হাইপারটেনসিভ আর্জেন্সি। যখন সিস্টোলিক ব্লাড প্রেশার 180/120-র বেশি বাট কোনো এন্ড অর্গান ড্যামেজের ফিচার নাই, তখন এটা হাইপারটেনসিভ আর্জেন্সি। এবং এন্ড অর্গান ড্যামেজ কী কী আমরা একটু পরের স্লাইডেই জানবো। যখন ব্লাড প্রেশার 120/80-র বেশি হবে, সাথে এভিডেন্স অফ ইনপেন্ডিং অর প্রোগ্রেসিভ টার্গেট অর্গান ড্যামেজ, কী হতে পারে? হাইপারটেনসিভ এনসেফালোপ্যাথি থাকতে পারে, অর্থাৎ পেশেন্ট অজ্ঞান হয়ে যাবে, বাইলেটারাল প্ল্যান্টার এক্সটেনসর থাকতে পারে, তার শ্বাসকষ্ট যদি থাকে, প্রলং চেস্ট পেইন যদি থাকে, তার যদি এখন একটা এমআই থাকে, এবং তার যদি এএলভিএফ থাকে, অর্থাৎ আমরা বলছিলাম যে এক্সামিনেশনের সময় ব্লাড প্রেশার বেশি থাকলে আমরা কিন্তু লাং বেজ অসকালটেট করবো, ক্রিপিটেশন আছে এখানে, এগুলো যদি থাকে তাহলে কিন্তু এটা হাইপারটেনসিভ ইমার্জেন্সি। হাইপারটেনসিভ ইমার্জেন্সি সাধারণত আমরা ম্যানেজ করি আইভি ড্রাগ দিয়ে, আইভি ল্যাবেটোলল। এটা আমরা আউটডোর বেসিসে আমরা দিতে পারবো না, পেশেন্টকে অ্যাডমিট করে তারপরে ট্রিটমেন্ট করতে হবে। এখন আমরা জানবো টার্গেট বিপি। এই যে এতক্ষণ আমরা ট্রিটমেন্ট করলাম, কাউন্সিলিং করলাম, ইনভেস্টিগেশন করলাম, অনেক কিছু করলাম, আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে যদি পেশেন্টের এজ 60-র উপরে হয় তাহলে আমাদের টার্গেট হচ্ছে 150/90, আর যদি 60-এর কম হয় তাহলে 140/90। যদি যে কোনো এজ 60 হোক 70 হোক যেই হোক, সাথে যদি ডায়াবেটিস অথবা সিকেডি থাকে তাহলে তার টার্গেট 130/80। এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। যদি 60 বছরের বেশি হয় তাহলে 150/90, যদি 60 বছরের কম হয় তাহলে 140/90, এবং অল এজ তাহলে 130/80। একটা বিষয় আমি ইচ্ছা করে এড়িয়ে গিয়েছি, সেটা হচ্ছে কখন শুরু করব অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, কখন শুরু করব, এটা নিয়ে খুবই বিতর্কিত একটা ব্যাপার। বলা হয় যে প্রথম ভিজিটে অ্যান্টি হাইপারটেনশন এর যে ড্রাগ এগুলো হচ্ছে আমরা শুরু করব না, আমরা সেকেন্ড ভিজিট যখন আমরা দেখব আবার তখন শুরু করব। তবে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যদি ব্লাড প্রেশার বেশি পান তাহলে তাকে আধা ঘন্টা পরে আবার একটু চেক করে, তখনও যদি বেশি পান, গ্রেড 1 হাইপারটেনশন এটার ক্ষেত্রে অর্থাৎ 140 থেকে 160 সিস্টোলিক, ডায়াস্টোলিক হচ্ছে
90 থেকে 99 বা 100, এইটা যদি পান তাহলে আপনি চেষ্টা করবেন যে ফার্স্ট ভিজিটে অ্যান্টি হাইপারটেনসিভ না দেয়। তবে যদি গ্রেড 2 হাইপারটেনশন হয় তাহলে কিন্তু আপনি ফার্স্ট ভিজিটেই 2বার ব্লাড প্রেশার মেজারমেন্ট করার পরে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ শুরু করতে পারবেন। তাহলে আমরা মোটামুটি হাইপারটেনশন আসলে কিভাবে ডায়াগনোসিস করব, কি কি ড্রাগ অ্যাভেলেবল, সেটা কখন দিতে হয়, কিভাবে দিতে হয়, কোন সিচুয়েশনে কোন ড্রাগ দিতে হয়, কখন কোন ড্রাগ ফেল করলে পরের ড্রাগে যেতে হয়, এগুলো মোটামুটি আমরা জানলাম যে ব্লাড প্রেশারের টার্গেট কত, আমরা জানলাম কখন শুরু করব এবং কখন পেশেন্টকে আমরা রেফার করব। তো আশা করি হাইপারটেনশন রিলেটেড আর কোনো সমস্যার সম্মুখীন আমরা হব না। যদি আপনাদের কোথাও বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।